করলে আমরা বুঝি যে চোখ হলুদ হয়ে যাচ্ছে, ত্বক হলুদ হয়ে যাচ্ছে। এই জিনিসটা সাধারণত আমরা কমন যে ব্যাপারটা সেটা আমরা জন্ডিস বলা হয়। তো জন্ডিসের একটা কারণ হচ্ছে ইকটেরা। এবার এই যে হলুদ ভাব, এই হলুদ ভাবটা কারণ হচ্ছে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনের মধ্যে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। নর্মাল যেখানে বিলিরুবিনের মাত্রা 1.1 থেকে 1.2 মিলিগ্রাম, 0.1 থেকে 1.2 মিলিগ্রাম পার ডিএল বা 100 ml ব্লাডের মধ্যে কতটা পরিমাণ 1.2 পর্যন্ত আমাদের বিলিরুবিনের নর্মাল ভ্যালু থাকা উচিত। সেখানে যদি এই পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের ব্লাডের মধ্যে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাবে এবং সেটা 2 এর কাছাকাছি যখন যাবে তখন সেটা আস্তে আস্তে যখন বাড়বে তখন এবং 2 এর কাছাকাছি যাবে তখন সেটা হলদে হতে শুরু করে। অ্যাকচুয়ালি 2 এর নিচে থাকলে কিন্তু হলুদ ভাব অতটা দেখা যায় না এবং 2 এর মধ্যে বা আপ টু 2 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত আমরা এটাকে লেটেন্ট জন্ডিস ধরা হয়। লেটেন্ট মানে ভেতরে বিলিরুবিনের মাত্রা বেশি আছে কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে না, এটাকে লেটেন্ট জন্ডিস বলে। যখন 2 এর ওপর উঠে যাচ্ছে বা 3 এর কাছাকাছি চলে যাচ্ছে বা 3 এর ওপরে চলে যাচ্ছে তখন আস্তে আস্তে গোটা বডির মধ্যে গোটা বডি হলুদ হয়। এবার আমরা যেখানগুলো দেখি সেই জায়গাগুলো হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেনটা আমরা বেশি ফলো করি। যেমন চোখের উপরের পাটটা, জিভের নিচের অংশটা, নখ, চামড়া, স্কিন, এগুলো সব আস্তে আস্তে হলদেটা বর্ণ ধারণ করে এবং আমরা তখন সেটাকে জন্ডিস বলি। সেই জন্য এক কথায় এটাকে বলে স্টেট অফ state of hyperbilirubinemia. এটা একটা অবস্থা যেখানে বিলিরুবিনের মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে শরীরে এবং সেখান থেকে ইউরোইড ডিসকালারেশনটা হচ্ছে। State of hyperbilirubinemia মানে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে ম্যানিফেস্টেড বাই ইউরোইড ডিসকালারেশন। ডিসকালারেশন মানে যে এই কালারটা কিন্তু অ্যাবনর্মাল কালার, তাই এটাকে ডিসকালারেশন বলা হলো। হলুদে একটা অস্বাভাবিক রং শরীরে পড়ছে, কোথায় পড়ছে? স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দি বডি। এই হচ্ছে মেন কথা জন্ডিস। এটাকে ইকটেরাস বলা হয়, ইকটেরিক স্টেজ বা ইকটেরিক স্টেজ এইভাবে ভাগ করা হয়। বা এটাকে আরেকটা ভাষায় বলা হয়, যেহেতু আমাদের বিলিরুবিন
মিশ্রণ তৈরি করে এটা আরেকটা ফর্ম তৈরি করে দিয়ে আমাদের সার্কুলেশনে আসে। তো এই বিলিরুবিনটা আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে থাকছে, আর একটা হচ্ছে লিভার থেকে বেরিয়ে সার্কুলেশনে আসে। মানে সার্কুলেশনে আসে কিন্তু দুটো দুরকম ফর্মে থাকে। সেটা হচ্ছে কনজুগেটেড আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, আর একটা হচ্ছে আনকনজুগেটেড। এইভাবে দুটো ভাবে বিলিরুবিন আমাদের শরীরে থাকে। এই দুটো বিলিরুবিনের যে রিপোর্ট হয় সেটা টোটাল বিলিরুবিন হিসেবে এটাকে দেখায়, এবং টোটাল বিলিরুবিনের মধ্যে কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিনের মাত্রাটা আমাদের শরীরে একটা নর্মাল আছে, আর যখন জন্ডিস হয় একটু বেড়ে যায়। এই দুটো বিলিরুবিনের মধ্যে পার্থক্য হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলিউবল, আর আনকনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার ইনসলিউবল বা ফ্যাট সলিউবল। ওয়াটার ইনসলিউবল বা ফ্যাট সলিউবল, তাহলে এটা ফ্যাট সলিউবল, এটা ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল হওয়ার কারণে এর কিন্তু বাইল এটা প্রেজেন্ট থাকে, বাইল এবং ইউরিন এই দুটো জায়গায় প্রেজেন্ট থাকতে পারে। এটা কিন্তু লিভার এবং ব্লাডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। এই দুটো বিলিরুবিনের আমাদের শরীরে থাকার উপরে আমাদের জন্ডিসের টাইপ 3 রকমের হয়। ঠিক আছে, জন্ডিসের টাইপ 3 রকম। 1 নম্বর টাইপ হচ্ছে প্রি-হেপাটিক জন্ডিস or hemorrhagic jaundice।
মধ্যে অক্সিজেন গ্রহণকারী যে আরবিসি বা কোষগুলো এটা নষ্ট হয়ে যাবে, এর ফলে জন্ডিস হচ্ছে। নেক্সট হচ্ছে হেপাটিক জন্ডিস বা হেপাটিক সেলুলার জন্ডিস। এটার মেইন কারণ হচ্ছে ড্যামেজ অফ হেপাটিক সেল। এটা মেইন কারণ, বিভিন্ন কারণে সেটা সিরোসিস হতে পারে, এনলার্জমেন্ট হতে পারে, সেল নষ্ট হয়ে গিয়ে হতে পারে, সেখান থেকে জন্ডিস কম করছে। এখানে বিলিরুবিনটা জন্ডিস হতে পারছে না, সেখান থেকে ব্লাডে মেইনলি কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিনটা হাই হয়ে যায়। এই দুটো ক্ষেত্রে হেপাটিক এও আনকনজুগেটেড বিলিরুবিন হাই হয়ে যায়, আর এটাও হাই হয়ে যায়। আর কনজুগেট বিলিরুবিনটা হাই হয় হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, কনজুগেটেড বিলিরুবিনটা হাই হয়। এটা মেন কারণ হচ্ছে অবস্ট্রাকশন অফ হেপাটোবিলিয়ারি টিউব। এনি অবস্ট্রাকশন অফ হেপাটোবিলিয়ারি টিউব হচ্ছে মেন কজ। হেপাটিক জন্ডিসের যে আরবিসি ব্রেক করছে এটা কোথায়? হেপাটিক জন্ডিসের আরবিসি ব্রেক করছে কোথায়? এটা আপনার সার্কুলেশন হয় অথবা লিভারের মধ্যে বলে দিন। এখানে আপনার আরবিসি ব্রেকডাউনের পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন আরবিসি ঠিকমতো গঠনের ম্যাচুরেশন বা গঠনের যদি গোলমাল থাকে তাহলে কিন্তু এটা ব্রেকডাউন হবে সহজে। এটাকে স্টেরোসাইটোসিস বলে এবং এটা হচ্ছে আপনার জন্মগত হয় বা বংশগত হয়। এটা হলো হেরিডিটারি স্টেরোসাইটোসিস। হিমোগ্লোবিনের গঠনের যদি গন্ডগোল হয় তাহলেও আরবিসি ভাঙে, এটাকে হিমোগ্লোবিনোপ্যাথি হয়। সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল যদি আরবিসি গঠন হয়, এটাও কিন্তু গঠনগত একটা সমস্যা, এটাতেও কিন্তু আরবিসি ভেঙে যেতে পারে। এগুলো মোটামুটি আপনি ধরে নিতে পারেন এটা কনজেনিটাল। এগুলো সব বংশগত বা জন্মগত বা কনজেনিটালের মধ্যে পড়ে। আর অ্যাকোয়ার্ড যেগুলো হয়, অ্যাকোয়ার্ডের মধ্যে যদি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়, ম্যাচিং যদি না হয় তাহলেও কিন্তু আরবিসি ভেঙে যেতে পারে বা জমে যেতে পারে। আর এই ইনকম্প্যাটিবিলিটিতে হয়, স্নেক বাইটের ক্ষেত্রে হয়। এগুলো মানে এগুলো কিন্তু সার্কুলেশনই ভাঙবে, সার্কুলেশন। এরপর কিছু ড্রাগ আছে যেমন প্রাইমাথিন বা সালফোনামাইড, এই ড্রাগগুলোর এই গ্রুপের ড্রাগ খেলে মানে যাদের মানে এটা শুট করে না তাদের ক্ষেত্রেও কিন্তু আরবিসি ভাঙে। ম্যালেরিয়া কালাজ্বরের ক্ষেত্রেও কিন্তু আরবিসি ভাঙে, সেখান থেকেও জন্ডিস কম করতে পারে। আচ্ছা, আর এই কটা মোটামুটি আনকমপ্লিট হাইপার বিলিরুবিনিয়াটা হয়। এই ক্ষেত্রে এই হেপাটিকে আর হেপাটিক এই দুটো ক্ষেত্রে এইটা আনকমপ্লিট হাইপার বিলিরুবিনিয়া এই দুটো।
বা একটা ডায়াজো রিয়াকশন আছে, সেই রিয়াকশনে এই কনজুগেটেড বা আনকনজুগেটেডটা এটা মানে ব্লাডের একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার মাধ্যমে এটা করা যায়। মানে ওইখানেই আপনার কোন টাইপের জন্ডিস হয়েছে সেটা কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, স্যার নরমাল বিলিরুবিন যেটা দেখায় ওটা কি এভারেজ দেখায়? কনজুগেটেড আর কনজুগেটেড আলাদা করে? না, যদি স্যার ডাইরেক্ট আলাদা করে এই টোটটা পাবো। টোটাল একটা হবে কনজুগেটেড আনকনজুগেটেড, আর একটা আলাদা বিলিরুবিন। টোটাল বিলিরুবিনটা কিন্তু হয়ে যাবে। আর একটা সিরাম বিলিরুবিন, সিরাম বিলিরুবিনটা আমরা ওই অ্যামাউন্টটা দেবো। বলছি ডাইরেক্ট ইনডাইরেক্ট কি কনজুগেট আর হ্যাঁ, ডাইরেক্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট আর এটা হচ্ছে সবটা কমন ডাইরেক্ট বিলিরুবিন, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। এটা কি কনজুগেট না? কমনলি কোনটা বেশি আছে? হ্যাঁ, মোস্ট কমনলি কোন জন্ডিসে বেশি আছে? তা তো কোনো মুশকিল। এবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ। এবার যাদের অ্যানিমিক হয়, অ্যানিমিয়া যাদের থাকে, এটা তাদের হেমোলাইটিক হয়। হেপাটোসেলটা মানে লিভার ড্যামেজ, লিভার ড্যামেজ হলে তখন এটা খুবই পার্সেন্টেজ কম। হেমোলাইটিক তারপরে আর তারপরে অবস্ট্রাকটিভ, মানে প্রথম এইটা বেশি দেখা যায় আমাদের। এটার মেন কারণ হচ্ছে গল স্টোন, গলব্লাডার স্টোন, এটা মেন কারণ। বলে দিচ্ছে কজগুলো আগে বলে দিই। একটা কজ বললাম, এটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিসে, যেগুলো হেমোলাইটিক জন্ডিসে যেগুলো বললাম যে কনজেনিটালি আরবিসির বা হিমোগ্লোবিনের যদি গঠনগত সমস্যা থাকে তাহলে এটা হতে পারে, হেমোলাইটিক জন্ডিসটা হতে পারে। যেমন হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস, কতগুলো এগুলো লিখে নিতে পারে। হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস, হিমোগ্লোবিনোপ্যাথি, সিকেল সেল অ্যানিমিয়া, এই তিনটে ক্ষেত্রে কমন। আর অ্যাকোয়ার্ড যেটা মানে যেটা কনজেনিটাল নয় এবং পরবর্তী ক্ষেত্রে এটা তৈরি হয়েছে শরীরের মধ্যে বা দেখা যাচ্ছে, সেখানে সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন নিতে গিয়ে যদি হয় তাহলে সেটা অ্যাকোয়ার্ড, আগে ছিল না, সে ব্লাড নিয়েছে বা ট্রান্সফিউশন করতে গিয়ে মিসম্যাচ হয়েছে, তখন সেটা হতে পারে। বা মিসম্যাচ আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতেও হতে পারে, মানে আরএইচ পজিটিভ নেগেটিভের যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে আরবিসি ভাঙতে পারে। এবার স্নেক বাইটের টেস্টগুলো কমন, আর কিছু ওষুধ এবং রোগ, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো হচ্ছে কমন রোগ, এগুলোতে হেমোলাইটিক জন্ডিসটা কমন। হেপাটোসেলুলার জন্ডিসের যেটা মেন যেটা সেটা হচ্ছে একটা ইনফেক্টিভ কজ আছে আর একটা টক্সিক কজ আছে। এই টক্সিক কজের মধ্যে অ্যালকোহলিজমটা ঢুকছে। টক্সিক কজের মধ্যে কিছু ওষুধ, ড্রাগ আছে, আর কিছু পয়জন এবং টক্সিন আছে, যেখান থেকে এটা এর মধ্যে আমাদের অ্যালকোহলিজম বা অ্যালকোহল একটা কজ, যেখান থেকে আমাদের জন্ডিসের হয় এবং লিভার সেল বা হেপাটিক সেল ড্যামেজ হয়ে গিয়ে এই ঘটনাটা ঘটছে। আর ইনফেক্টিভের ক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিস, যেটা ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, ডি এগুলো আসছে। ইউরো ফিভার ভাইরাস একটা আছে, এগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পাইরো ক্যাটাল একটা ব্যাকটেরিয়া আছে, লেপ্টো ব্যাকটেরিয়া, সেখানে সেই ইনফেকশনের ক্ষেত্রেও হয়। সেগুলো ইনফেক্টিভ কজের কারণে লিভার সেল ড্যামেজ হয়ে গিয়ে এটা হচ্ছে, এবং লং কন্টিনিউ কিছু ওষুধ খাওয়ার ফলেও কিন্তু লিভার সেল ড্যামেজ হয় এবং সেখান থেকে হেপাটোসেলুলার জন্ডিসটা কম করে। নেক্সট, অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস মেনলি আমাদের গলস্টোন ইম্প্যাক্ট হচ্ছে, কমন বাইল ডাক্টে, হেপাটোবিলিয়ারি বা কমন বাইল ডাক্ট যদি গলস্টোন জজমেন্ট হয়ে থাকে, তাহলে বাইলটা বেরোচ্ছে না, বাইল আসতে পারছে না, সেখান থেকে অবস্ট্রাকটিভ জন্ডিস মানে আটকে গিয়ে হচ্ছে। এনলার্জ গ্ল্যান্ড অফ দি পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস হচ্ছে আমাদের লিভারের একটা জায়গা যেখানে গলব্লাডার নামে এবং বিভিন্ন আর্টারি ভেনগুলো লিভার
এর মধ্যে যায় এবং পাস করে। এটা একটা দরজা, এটা একটা মিউকাসের একটা প্লেটের মতো থাকে, যেখানে কিছু ফুটো থাকে, এই ফুটো দিয়ে এই জিনিসগুলো বাইরে বেরোয় এবং ঢোকে। এই পোর্টা হেপাটিসের যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটা যদি খুলে যায় তাহলে ইয়ে হয়ে যাচ্ছে, সার্কুলেশনও আটকে যাচ্ছে, অথবা বাইল সিক্রেশন হতেও, বাইল বাইরে বেরোতে বা ঢুকতেও কিন্তু অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু অবস্ট্রাকটিভ কজ। এছাড়া কিছু ক্যান্সারাস কন্ডিশন আছে, যেমন কার্সিনোমা অফ প্যানক্রিয়াস, কার্সিনোমা অফ অ্যাম্পুলা অফ ভাটার ও বাইল ডাক্ট, কার্সিনোমা অফ গলব্লাডার। এই তিনটে কার্সিনোমার কেসে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা যায়, যেখানে সেলের পলিফারেশন হয় এবং বিলিয়ারি ট্র্যাক্টের উপর চাপ পড়ে এবং বাইল সিক্রেশন নিচের দিকে নামতে, বাইল নামতে অসুবিধা হয়। এই তিনটে ক্ষেত্রে কিন্তু হচ্ছে। অ্যাম্পুলা ভাটারটা কোনখানটায়? অ্যাম্পুলা ভাটার হচ্ছে যেখানে বাইল ডাক্টটা বেরোচ্ছে, বাইল লেফট হেপাটিকটা রাইট হেপাটিকটা নিচের দিকে এলো, এসে তো গলব্লাডারে যাচ্ছে, এবার সেখান থেকে যেটা নিচে নামছে সেইখানটা। আর গলব্লাডার কার্সিনোমার ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ জন্ডিসটা কমন। আর গলব্লাডার বাইল ডাক্টের মধ্যে যদি রাউন্ড ঢুকে যায়, অনেক সময় গোল কিডনি ঢুকে যায়, কিডনি যদি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে অবস্ট্রাকশন হবে। আর এটা হচ্ছে এক্সট্রা হেপাটিক। আর ইন্ট্রা হেপাটিকের কিছু আছে, এটা লিভারের মধ্যে হয়, ভাইরাল বা ইনফেক্টিভ হেপাটাইটিসের ক্ষেত্রে হবে। মাল্টিপল ইন্ট্রা হেপাটিক ক্যালকুলাই, হেপাটিক লিভারের মধ্যে স্টোন জমা হওয়া, অনেকগুলো স্টোন যদি জমা হয়, মাল্টিপল ইন্ট্রা হেপাটিক ক্যালকুলাই, তাহলে বাইল সিক্রেশনটা বন্ধ হয়ে যাবে বা ঠিকমতো হবে না, নিচের দিকে নামবে না। সিরোসিস অফ লিভার বললাম, সিরোসিস অফ লিভার মানে অ্যালকোহলিজমের কারণে এটা হচ্ছে। প্রেগনেন্সি ডিউ টু কোলেস্টেসিস, প্রেগনেন্সি কারণে হয় চাপ পড়ে। আর লিভার ক্যান্সারের ক্ষেত্রে এগুলো অবস্ট্রাকটিভ জন্ডিসটা দেখা যায়। এই হচ্ছে কজ। এবার সিমটমগুলো কিছু আলাদা আলাদা সিমটম মানে দেখা যাচ্ছে। যেমন প্রথম যেটা হেমোলাইটিক জন্ডিসে যে ইউরোলজিসটা হয় সেটা হচ্ছে লেমন ইয়েলো কালার, মানে এটা চোখের উপরের দিকটা পরীক্ষা করা হয়, মানে পেশেন্টকে নিজের দিকে তাকাতে বলতে হবে এবং উপরের যে বারবার কন্ট্যাক্ট মানে আমাদের এরা পরে এরার সাথে আমাদের মানে যে চোখের পাতাটা, এই পাতাটা তো একসাথে অ্যাটাচ নিউটাস দিয়ে, তো এই জায়গাটা কিন্তু বলতে কালার হয়ে যায়। মানে হলুদ একটা লেমন ইয়েলো হয় আর একটা গ্রিনিশ ইয়েলো, ঠিক আছে? একটা সবচেয়ে হলুদ আর একটা হচ্ছে ফ্লুরেসেন্ট কালারের যে হলুদ কালারটা হয় সেই রকম হলুদ। যদি হেমোলাইটিক জন্ডিস হয় তাহলে কিন্তু লেমন ইয়েলো বালবার কনজাংটিভা দেখা যাবে। লেমন ইয়েলো লেবু মানে হলুদ লেবু বা পাকা লেবু যেরকম গায়ে রং হয় ঠিক সেই রকম দেখতে হবে। আর গ্রিনিশ ইয়েলো হচ্ছে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে দেখা যাবে, গ্রিনিশ অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে? এইবার এটা গেল হলুদের রঙের ডিফারেন্স। আর যদি জ্বর হয়, জ্বর যদি আসে তাহলে কিন্তু সেটা হেপাটোসেলুলার জন্ডিসের দিকে এগোবে। এবার আরবিসি ডিস্ট্রাকশন মানে অ্যানিমিয়া তো হবে, তাহলে হেমোলাইটিক জন্ডিসে কিন্তু অ্যানিমিক হয়, পেশেন্ট পুরো সাদা হয়ে যায়, হলদেটা সাদা, অ্যানিমিক এটা দেখা যায়। এবার নিচে চোখের নিচেটা যখন আমি দেখবো, এবার এটা উপর দিকে তাকাতে করলে চোখের নিচেটা পুরো সাদা থাকবে। মানে হেমোলাইটিক জন্ডিসে যেহেতু অক্সিজেন কম, সেহেতু আরবিসি রেস্ট্রিকশন হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যাবে। এবং সেই অ্যানিমিয়াটা
রিকভার করার জন্য স্প্রিং খুব চেষ্টা করব। এবার স্প্রিং থেকে আমাদের কোন স্কিন এগুলো থেকে তো আমাদের ব্লাড তৈরি হয়, তাহলে বোনসের ভেতরে বোনসটা তো আর পারবে না স্যার, বোনসের ভেতরে বোন ম্যারো ও কাজ করছে কিন্তু ওটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু স্প্রিংটা এনলার্জমেন্ট হবে বেশি করে আরবিসি তৈরি করার জন্য, কিন্তু স্প্রিংটা এনলার্জমেন্ট হয়ে যাবে। স্টুলের ক্যারেক্টার কিরকম হবে? স্টুল হচ্ছে হাই কালার স্টুল ডিউ টু লার্জ অ্যামাউন্ট অফ স্টার্কোবিলিনোজেন। এই স্টার্কোবিলিনোজেন আর ইউরোবিলিনোজেন এই দুটো ভাগ হয়। এবার হেমোলাইটিক জন্ডিসে আমাদের কিন্তু যেহেতু আনকনজুগেটেড হয় সেহেতু কিন্তু ইউরিন মধ্যে দেখা যাবে না, কিন্তু চুলের কালার কিন্তু ভীষণভাবে হলদেটে হবে। সেই জন্য স্টার্কোবিলিনোজেন এটা বেশি বেরোবে, ঠিক আছে। আর ইউরোবিলিনোজেন অবস্ট্রাকটিভ জন্ডিসে বেশি হয়, কারণ ওখানে ইউরিন হলুদ হয়ে যায় অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। এই ক্ষেত্রে অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রেসলি ভয়েডেড ইউরিন নর্মাল কালার থাকে, কিন্তু বাইরে বেরিয়ে যখন অক্সিডেশন হচ্ছে তখন সেটা কিন্তু একটু ধূসর বর্ণের হয়ে যায়, কিন্তু যখন বেরোচ্ছে তখন কিন্তু সাদা। কিন্তু এই ইউরোবিলিনোজেনটা যখন অক্সিজেনের সাথে ইউরোবিলিনোজেন থাকে, কিন্তু অক্সিজেনের সংস্পর্শে আসলে ওটা একটু ধূসর বা ডার্ক কালারে ইউরিন হয়ে যায়। এইটা ইউরিনের ক্ষেত্রে হয়। আর এই কথা ইউরিন স্টুল স্প্রিংটা বেড়ে যাবে, অ্যানিমিক হবে, আর লেমন ইয়েলো বালবার কনজাংটিভাটা দেখা যাবে। আচ্ছা, এবার হেপাটোসেলুলারটা পরে আসছে। অবস্ট্রাকটিভটা বলে নিন। অবস্ট্রাকটিভটা প্রথমে যেটা বললাম গ্রিনিশ ইয়েলো বালবার কনজাংটিভা হবে, একটু সবুজ কালারের একটা ছাপ থাকবে, ঠিক আছে। ইয়েলোর মধ্যে একটা সবুজ কালারের ছাপ থাকবে, সেটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে হয়। এবং শরীরের বিভিন্ন জায়গায় একটা ক্যাপিলারি ব্লিডিং দেখা যাবে, এটা বিভিন্ন জায়গায় ক্যাপিলারি হেমারেজ দেখা যাবে, এটাকে পিটেকিয়াল হেমারেজ বলে। আর পালস লো হয়ে যাবে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে একটা ইচিং দেখা যাবে, এটা কিন্তু অন্য কোনো জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় না। সুতরাং যদি বলা হয় যে দুটো পেশেন্ট দুটো বেডে শুয়ে আছে, দুটোরই জন্ডিস হয়েছে, কিন্তু পার্থক্য করা যাবে, তাহলে দেখা যাবে যে যে পেশেন্টটা অ্যানিমিক ব্লাড কম আর গ্রিনিশিওলো এই দুটো দেখা দেখতে হবে। যদি গ্রিনিশিওলো হয় তাহলে হেমোলাইটিক জন্ডিস, আর যদি অবস্ট্রাকটিভ হয় তাহলে গ্রিনিশিওলোটা অবস্ট্রাকটিভ আর লেমন ইয়েলোটা হচ্ছে হেমোলাইটিক, এইটা একটা পার্থক্য। আর অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট গা হাত পা এরকম বাইরে কিছু নেই, কিন্তু তবু এরকম চুল করছে। চুলকানোর মেন কারণ হচ্ছে এই যে আমাদের নার্ভ এন্ডিং গুলো থাকে, ওই নার্ভ এন্ডিং এ বিলিরুবিন ডিপোজিশন, এই বিলিরুবিন ডিপোজিশন হলে পারে ওই একটা ইরিটেশন হয় নার্ভের গোড়াটা, যেখানে এন্ডগুলো থাকে স্কিনের নিচে, সেইখানে এই এন্ডগুলো ইরিটেশন হয় এবং একটা সুশ্রয়নী ভাব লাগে। এই মোবাইল দেখুন কোনো পরে দেখে নেবে। তো এই কারণে এই ইরিটেশনটার জন্য সবসময় একটা চুলকানি ভাব থাকে, শুরু করতে হসপিটালে এসছি তার জন্য। তো এটা যদি বাড়িতেও থাকে, যদি বাড়িতেও হতে পারে। এবার বয়সটা তো এইটা ইচিং হওয়ার কারণ এটা, ঠিক আছে। তো এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমার লিভার এবং স্প্লিন দুটোই বেড়ে যাবে, আর গলব্লাডারও ক্যালকুলেট হবে। গলব্লাডার এই যে 9
প্রতি 9 কস্টাল কার্টিলেজে যদি প্রেসার দেওয়া হয় এখানে একটা নিচু মতো থাকবে, এখানে গলব্লাডার ক্যালকুলেট করা যায়। লিভার বেরিয়ে যাবে লিভার স্প্লিনবার প্লাস গলব্লাডার ক্যালকুলেট করা যায়। লিভার বাড়া মানে ক্যালকুলেট করা হয়, ক্যালকুলেট হয়, এটা ঠিক রাখা যায়। এটা হয়ে গেল এই মোটামুটি আমাদের জন্ডিসটা। আর লিভার ফাংশন টেস্টের মধ্যে আমাদের বিলিরুবিন, সিরাম বিলিরুবিন লেভেল, ইউরিন, স্টুল, অ্যালকালাইন ফসফেটেস লেভেল, এসজিপিটি, এসজিওটি, এলডিএল এই কটা থাকে। এই কটার ডিফারেন্সটা লিখে নিতে পারি। সিরাম বিলিরুবিন লেভেলটা এটা হচ্ছে কনজুগেটেড, যেটা বললাম যে এই দুটো অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এটা কনজুগেটেড হাইপারবিলিরুবিন হয়, আর এই দুটো হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিন, যেটা এনিটাইম প্লাস ডায়ার রিঅ্যাকশন সেখানে ধরা পড়ে। এন্ডেড বাট ডায়াজো রিঅ্যাকশন, হ্যাঁ এটা পরীক্ষা করা রিঅ্যাকশন। হেমোলাইটিস জন্ডিসে এটা ইনডাইরেক্টলি পজিটিভ থাকে, অবস্ট্রাকটিভে ডাইরেক্টলি পজিটিভ হয়, আর বাইপ্রেসিভ হয় হেপাটোসেলুলার জন্ডিসের এই রিঅ্যাকশন। আর ইউরিনের মধ্যে পার্থক্য হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে বাইল পিগমেন্টটা প্রচুর পরিমাণে থাকে ইউরিনের মধ্যে, অর্থাৎ বাইল পিগমেন্ট বেশি থাকে কিন্তু ইউরোবিলিনোজেনটা থাকে না ইউরিনের মধ্যে, ঠিক আছে। আর হেপাটোসেলুলার জন্ডিসে ইউরিনের মধ্যে বাইল সল্ট থাকতে পারে বা বাইল পিগমেন্টও থাকতে পারে, কিন্তু সেটা ভ্যারিয়েবল হয়। আর হেমোলাইটিক জন্ডিসের মধ্যে ইউরিনে বাইল সল্ট থাকে না, কিন্তু ইউরোবিলিনোজেনটা প্রচুর পরিমাণে থাকে। তো হেপাটোসেলুলার জন্ডিসের সিমটমটা বলা হলো না, এটা এখানে দুটো ভাবে হয়, একটা হচ্ছে প্রি ইকটেরিক স্টেজ আর একটা পোস্ট ইকটেরিক স্টেজ বা ইকটেরিক স্টেজ বলা হয়। প্রি ইকটেরিক স্টেজে আমার জ্বর আসছে, মানে জন্ডিস হওয়ার আগে থেকে আমার জ্বর এবং কাঁপুনি দিয়ে শুরু হচ্ছে, এবং পেটের ডান দিকে উপরের দিকে মানে রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে একটা ব্যথা হয়, আর অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং এবং ডায়রিয়া এগুলো দেখা যায়। খিদে থাকে না, বমি বা গা গোলানি ভাব থাকে, ভমিটিং থাকে, এগুলো দিয়ে শুরু হয়। কিন্তু এই সময় জন্ডিস ঠিকভাবে প্রকাশ পায় না, এবং লিভার স্প্লিনও খুব একটা ক্যালকুলেট করা যায় না। কিন্তু ইকটেরিক স্টেজে যখন জন্ডিসটা হচ্ছে তখন কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু জ্বরটা সাবসাইড হয়েছে। ইকটেরিক স্টেজে জ্বর সাবসাইড হয়ে যাচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, নজিয়া, ভমিটিং এগুলো, অ্যানোরেক্সিয়া এগুলো আছেই, থাকবেই, এবং সিভিয়ার উইকনেস থাকে, আর লিভারটা ক্যালকুলেট করা যায়। এটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। দুটো ভাগ হয়, একটা ইকটেরিক স্টেজ, একটা প্রি ইকটেরিক স্টেজ। জ্বর থাকে প্রি ইকটেরিক স্টেজে, কিন্তু জন্ডিস ফর্ম করে না। আর ইকটেরিক স্টেজে জ্বর থাকে না, কিন্তু ইউরোইসনেসটা চলে আসে, জন্ডিস প্রেজেন্ট, জন্ডিস থাকে। আর এসজিপিটি, এসজিওটি যেগুলো আছে, এলডিএ, এগুলো সব বেড়ে যায়
হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে এগুলো সব বেড়ে যাবে। এগুলো সব বেড়ে যাওয়া মানে হচ্ছে লিভার ড্যামেজ। এগুলো বেড়ে যাওয়া বা এগুলোর মাত্রা বেড়ে যাওয়া মানে লিভার ড্যামেজ হয়। আর অবস্ট্রাকটিভ জন্ডিসে এগুলো কিন্তু খুব একটা এফেক্ট করে না। অবস্ট্রাকটিভ বা হেমোলাইটিক জন্ডিসে খুব একটা এফেক্ট করে না। ঠিক আছে? জন্ডিসটা কোশ্চেনটা কি? সেটা ওভারঅল বলে দিলাম, কোশ্চেনটা দেখুন কি আছে। ডিসকাস ক্লিনিক্যাল ফিচার অফ জন্ডিস উইথ ইনভেস্টিগেশন। এই পুরোটা এই ক্লিনিক্যাল ফিচারটা লিখতে হবে আর লিভার ফাংশন টেস্টটা লিখতে হবে, এই দুটো লিখতে হবে। নোটে দেখুন, যদি না থাকে তাহলে লিখে দেবেন। নোট পেয়েছেন? ওটা আছে, দেখে নিও একবার। যদি না হয় একদম এই ছকটা লিখে নিলেই হয়ে যাবে। স্যার আমি পাই নোট আমি নিয়ে নেব, জেরক্স আছে। মানে আমাদের রিসেন্টলি ব্যাসিলারি ডিসেন্টলিটা বাদ আছে, তাই তো? আর সব মোটামুটি হয়ে গেল। গ্যাস্ট্রাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো হয়ে গেছে। হ্যাঁ, নোটটা দেখো, কোশ্চেনটা নিয়ে কি হবে দেখো, ওগুলো আছে, ইনভেস্টিগেশনগুলো আছে। ইনভেস্টিগেশনটা নেই, সিমটমটা আছে, সিমটমগুলো আছে। সিমটম নেই, কারণ আছে, সিমটম নেই। হেমোলাইটিকটা সিমটম মিলে যাবে আর অবস্ট্রাকটিভের সিমটম পাবে, কিন্তু ইয়ে নেই, ইনভেস্টিগেশন নেই। তাড়াতাড়ি লিখে নেব, ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি লিখে নেব। আর অবস্ট্রাকটিভের সিমটমটা, হেপাটোসেলুলারের সিমটমগুলো লেখা নেই, আর মোটামুটি বাদবাকিগুলো আছে। ইংলিশে, বাংলায় শুধু না, ইংলিশে শুধু, ইংলিশটা সহজ। প্রথমে হেমোলাইটিক জন্ডিসটা হেডিং করো। পুরোটা লিখবে, ক্লিনিক্যাল ফিচারটা লিখে বলো। ক্লিনিক্যাল ফিচারটা লিখবো 1 নম্বর হেমোলাইটিক, লেমন ইয়েলো বালবার কনজাংটিভা।
লেমন ইয়েলো বালবার কনভেন্টিভা বালবার কনভেন্টিভা নম্বর দেখো অ্যানিমিয়া which depends on অ্যানিমিয়া এখানে বলছে যে অ্যানিমিয়াটা নির্ভর করে কত ব্লাড নষ্ট হয়ে আরবিসি নষ্ট হয়ে তার হচ্ছে তাহলে অ্যানিমিয়া which depends upon the severity of hemolysis anemia which depends upon the severity of hemolysis upon the severity of hemolysis তিন নম্বর দেখো স্প্লিনোমেগালি মানে বা enlargement of spleen enlargement of spleen চার নম্বর লেখো হাই কালার স্টুল হাই কালার স্টুল পাঁচ নম্বর লেখো freshly voided urine freshly voided 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 urine মানে হচ্ছে ইউরিনটা একদম সাদা মানে ফ্রেশ is of normal color is of normal color now but oxidation of urobilinogen of urobilinogen oxidation of urobilinogen to urobilin quickly turn the urine dark quickly turn the urine dark দিয়ে আর কি মানে ধূসর বা একটু ঘন বা কালচে কালার ধূসর কালারের মানে ধূসর কালার ছাই কালার এবার লিভার ইনভেস্টিগেশনের মধ্যে লিভার ফাংশন টেস্ট सीरम बिलिरुबिन लेवल एक नंबर लिखুন सीरम बिलिरुबिन लेवल एक नंबर হ্যাঁ লিখুন আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া এইটা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া রিয়াকশনটা লিখলাম এটা লিখতে পারেন না হলো বাদ দিতে পারেন এটার মানেই হচ্ছে এটা ডাইরেক্টলি পজিটিভ ইনডাইরেক্টলি পজিটিভ আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া
পরীক্ষাটার নামটা দিতে পারেন র্যান্ডম বা ডায়াগোনাল রিঅ্যাকশন ইনডাইরেক্টলি পজিটিভ। এটা এইটার ভিতরে ইনডাইরেক্টলি পজিটিভ, হোমোডাইনামিক কন্ডিশন ইনডাইরেক্টলি পজিটিভ। হলো 2 নম্বর লেখো ইউরিন। ইউরিন 2 নম্বর লেখো ইউরিনের কি পাওয়া যাবে? দেখো বাইল সল্ট নীল, বাইল সল্ট পাওয়া যায় অ্যান্ড ইউরোবিলিনোজেন প্লাস প্লাস প্রচুর পরিমাণে থাকে অ্যান্ড ইউরোবিলিনোজেন মানে এইটা ইউরোবিলিনোজেন প্রচুর পরিমাণে থাকে, ওটাই পরে ইউরোবিলিন তৈরি হয়। ঠিক আছে, ইউরোবিলিন ডবল প্লাস দিই, ডবল প্লাস মানে বেশ ভালো মাত্রা থাকে। তারপর লেখো স্টুল। স্টুলে লেখো হাই কালার স্টুল, হাই কালার স্টুল ডিউ টু লার্জ অ্যামাউন্ট অফ স্টার্কোবিলিনোজেন। হাই কালার স্টুল ডিউ টু লার্জ অ্যামাউন্ট অফ স্টার্কোবিলিনোজেন। Due to large amount of starcobilinogen. Alkaline phosphatase level. Alkaline phosphatase level. Slightly elevated. Slightly elevated. सामान्य একটু বাড়ে। Alkaline phosphatase level. তারপরে SGPT level normal, SGOT level normal, LDH level normal. 5 নম্বর পাঁচে লেখো SGPT level. SGPT একটা এনজাইম লিভার সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামাইনেজ বলে একটা এনজাইম। এইটার উপরে লিভারে ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে। তো এটা নর্মাল থাকে। SGOT লেভেল লেখো 6 নম্বর, এটা হচ্ছে অক্সালো অ্যাসিডিক ট্রান্সঅ্যামাইনেজ সিরাম গ্লুটামিক অক্সালো অ্যাসিড, এটাও একটা এনজাইম। তিনটেই নর্মাল, LDH ও নর্মাল। LDH মানে হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। LDH lactate dehydrogenase. আজকে এই রুটিন একদম পরের দিন এগুলো লিখি। তারপর এইগুলোই হবে, শুধু চেঞ্জ হয়ে যাবে।